কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, সঙ্গে আছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেন সেন সহ 14 সদস্যের প্রতিনিধি। মাঝ মাসেও কেন চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হচ্ছে না প্রশ্ন জামায়াত আমিরের। সরকারি দলের লোকজনই পরিবহন খাতের অনিয়মে জড়িত বলে অভিযোগ। ফ্যাসিবাদের স্বৈরাচারকে ফিরতে দেয়া হবে না বললেন প্রেস সচিব। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকে বাস্তবায়ন, ঝিনাইদহে আইনমন্ত্রী। ছুটির দিনেও ফিলিং স্টেশন ঘিরে দীর্ঘ লাইন, পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে অজানা। 3 ঘন্টা সিরিয়াল দিলে পাম্পে 50 টাকার গ্যাস দিতেছে। যে প্রেসারে গ্যাস পাবো তো 2-3 ঘন্টা চলবো। দুইবার গ্যাস নিতে গেলে মনে করেন 6-7 ঘন্টা 8 ঘন্টা জায়গা। রাজধানীর কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, মরিচ সহ বেশিরভাগ সবজি চড়া, চাল ডিমের বাজার বাড়তি। গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহ অনেক বেশি। গত সপ্তাহ ছিল 150, 160, আজকে চাইতেছে 320। যে কোনো তরকারি 70 টাকা 80 টাকা কেজি, সাধারণ মানুষ কিনে খাইতে পারতেছে না। চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজি, গুলিবর্ষণ আর খুনোখুনি, আতঙ্কিত ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অস্ত্রের ঝনঝনানি, সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে আছি। অস্ত্রধারী যারা সন্ত্রাসী আছে এদের বিরুদ্ধে আমাদের টলারেন্স জিরো। পাহাড়ি খাদ থেকে 2 পর্যটকের মরদেহ উদ্ধার। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খান। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ। জিয়াদ, সার্জিও গোর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে কোথায় কোথায় গিয়েছেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেছেন কিনা একটু জানাবেন। এরপর রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন তিনি। আমরা কঠোর নিরাপত্তায় এই মুহূর্তে তিনি রোহিঙ্গা ক্যাম্পে এসে পৌঁছেছেন। রোহিঙ্গা ক্যাম্পটি রয়েছে, সেই রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে একটি রাস্তা দিয়ে তিনি আসলে পরিদর্শন শুরু করেছেন এবং দেখছেন যেখানে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কর্তারাও কিন্তু আছেন, প্রশাসনের কর্মকর্তারা আছেন। একই সাথে তার সাথে যুক্তরাষ্ট্রের যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন উনিও আছেন। একই সাথে ইকোনমিক এবং পলিটিক্যাল কাউন্সিলর এরিক গেলেন, তিনি আছেন। মোট 14 সদস্যের প্রতিনিধি দল তারা আজকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শুরু করেছেন। আমরা জেনেছি যে এখানকার বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরপরই তিনি কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবেন এবং এর পরপর তিনি হয়তো যদি মিডিয়ার সাথে কথা বলতে চান তাহলে তিনি বলবেন, তবে সেটি এখনও কিন্তু নিশ্চিত নয় তিনি মিডিয়ার সাথে কথা বলবেন কিনা। আর একটু জানিয়ে রাখি যে এখানে প্রায় 13 লাখ রোহিঙ্গা বসবাস করছে দীর্ঘ সময় ধরে, একেবারে কাঁটাতারের বেড়ার মধ্যে তাদের দুর্বিষহ জীবনযাপন, এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশ সরকার চেষ্টা করছে যে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য। প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন সময় প্রতিনিধি দল, উচ্চ পর্যায়ের কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তারা সহ একসময় জাতিসংঘের মহাসচিবও এসেছেন এবং তাদেরকে প্রত্যাশা দিয়েছেন। তারা আসলে স্বপ্ন দেখছেন কখন এই কাঁটাতারের বেড়া, এই ছোট্ট বন্দি জীবন শেষে তারা আসলে তাদের দেশে ফেরত যেতে পারবেন, তারা তাদের নাগরিকত্ব সহ ফেরত যেতে চান। তার পাশাপাশি এখানে তাদের আসলে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সব ধরনের সমস্যার মধ্যে তারা আসলে এখানে পড়েছেন। তো এই বিষয়গুলো থেকে উত্তরণে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ একেবারেই খুব গভীরভাবে কাজ করছে, দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করছে অবস্থা, সক্রিয়ভাবে আসলে এই সমস্যাটি সমাধানের জন্য চেষ্টা করছে যে কয়টি
6টি দেশ, তার মধ্যে যুক্তরাষ্ট্র একটি। শুধু পলিটিক্যালি নয় বা ভূ রাজনৈতিক কারণে নয়, তারা এখানে আর্থিক সহায়তা দিচ্ছেন। বেশ কিছু এনজিওর মাধ্যমে তারা আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন এই ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের। তো সার্বিক বিষয় আসলে তিনি দেখবেন। প্রথমবারের মতো তিনি এই কক্সবাজার সফরে আসলেন ক্যাম্পগুলোতে। তাদের সাথে নিশ্চয়ই কথা বলবেন, কমিশনারের সাথে কথা বলবেন, এবং ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট এই মুহূর্তে, সেই প্রেক্ষাপটে তাদেরকে ফিরিয়ে নিতে এখানে বিভিন্ন দেশের যে আলোচনা সেটির প্রয়োজন রয়েছে। এখানে রোহিঙ্গাদের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে বাংলাদেশের যে তৎপরতা, সেই তৎপরতার পাশাপাশি একটি দ্বিপাক্ষিক যে চাপ প্রয়োগ করা মিয়ানমারের সাথে, সেই চাপ প্রয়োগ করার প্রয়োজন রয়েছে। পাশাপাশি যেসব দেশ আসলে ভূমিকা রাখে তারাও মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ করার এক ধরনের প্রয়োজনীয়তা রয়েছে। তো সব মিলিয়ে আসলে চেষ্টা করবেন নিশ্চয়ই। আজকে সারাদিনে তিনি এখানে দেখবেন এবং বিষয়গুলো নিয়ে কথা বলবেন। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন হোসেন জিয়াদ। ছুটির দিনেও ব্যক্তিগত গাড়ি কিংবা সিএনজির দীর্ঘ লাইন ফিলিং স্টেশনের সামনে। তবে দীর্ঘ অপেক্ষার পরও পর্যাপ্ত গ্যাস মিলছে না গ্রাহকদের, এমনকি বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি ফিলিং স্টেশনও। এমন বাস্তবতায় দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি রয়েছে তাদের। বিস্তারিত জানাবেন সাজিদ আরাফাত। গ্যাস সংকট কতটা তীব্র এই ছবি যেন সে কথাই বলছে। গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় বন্ধ হয়ে আছে রাজধানীর বাংলা মোটরের এই পাম্পটি। শূন্য পড়ে আছে নজেল, নেই কারো আনাগোনা। গ্যাস আমাদের রাত্রে আসে 11:30 11টা আসে, সকাল 5:30 6টার দিকে চলে যায়, পুরো দিন থাকে না। যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস মিলছে সেখানে সিএনজি ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ লাইন। ছুটির দিনেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর যেটুকু মিলছে তাও পর্যাপ্ত নয়। সিএনজি চালক মোহাম্মদ নাসির প্রায় ঘন্টা দুয়েক অপেক্ষার পর 70 থেকে 80 টাকার যে গ্যাস পাচ্ছেন তা দিয়ে সারাদিনে চলা মুশকিল। দিনের বেশিরভাগ সময় লাইনে দাঁড়াতে গিয়ে কমেছে আয় রোজগারও। একবার গ্যাস নিতে গেলে ভালো পাম্পে গেলে 5-7 ঘন্টা লাগে। মালিকের জমা নেয় কম নেন 1 টাকাও জমা কম দেন আর মালিকের। দেশজুড়ে চলমান গ্যাস সরবরাহ সংকটের প্রভাবে পরিমাণ মতো গ্যাস না মেলায় ক্ষোভ আর হতাশা সাধারণ মানুষের মাঝে। গ্যাসের লাইনে আমরা দাঁড়াই থাকি, একদিকে ধরেন 2-1 কিলোমিটার পর্যন্ত আমরা লাইন পার হয়ে চলে যাই। 1 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল দিলে পাম্পে 50 টাকার গ্যাস দিতেছে, ওই দেওয়া আপনার 1 ঘন্টা চলে না। যে প্রেসারে গ্যাস পাবো 2-3 ঘন্টা চলবো, এরপর আর চলবো না। ফিলিং স্টেশনের কর্মীরা বলছেন স্বাভাবিক সময়ের চেয়ে গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে সরবরাহ, কমেছে বিক্রিও। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা অজানা। রাত্রেও থাকে না, দিনেও থাকে না, গাড়ির তো লাইন এই যে প্রেসার একটু উঠে কোনোভাবে দেই, তারপর আবার বন্ধ। এই যে এখন বন্ধ, ঘন্টার পর ঘন্টা মানুষ, প্রায় আপনার 15 দিন হয়ে গেছে আজকে গ্যাসের সমস্যা। এখন দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এদিকে শুধু ফিলিং স্টেশন নয়, আবাসিক বাসাবাড়িতেও গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে রান্নার কাজ। গেল 21 জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দিনে প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গেছে। সাজিদ আরাফাত, এখন ঢাকা। চাপ কম থাকায় ময়মনসিংহের বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। গ্যাস নিতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে গাড়ির চাপ। এছাড়া গ্যাস সংকটের প্রভাব পড়ছে শিল্প খাতেও। এদিকে 2 সপ্তাহের বেশি সময় শিল্পনগরী গাজীপুরে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এতে বিপাকে পড়েছে শিল্প প্রতিষ্ঠান ও সিএনজি স্টেশনগুলো। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ ও গাজীপুর থেকে ইফতেখার রায়হান। ইমতিয়াজ, একটু জানাবেন আজকের পরিস্থিতি কেমন এবং স্টেশন মালিকরা কি বলছেন? আজকে শুক্রবার ছুটির দিন, আমরা ভোর থেকেই বিভিন্ন পাম্পে যাচ্ছি। সেখানে আমরা এই মুহূর্তে রয়েছে ময়মনসিংহ নগরীর দীঘারকান্দা বাইপাস এলাকায়। এখানে আসার পর যেটা দেখতে পাচ্ছি যে পাশাপাশি প্রায় 6টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। সেখানে মাত্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাত্র ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস দেওয়া হচ্ছে, তাও 50 থেকে 80 টাকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ দীর্ঘ সিএনজি অটোরিকশার সারি, অন্তত 5 থেকে 600 অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রো, হায়াস মিলিয়ে, ব্যক্তিগত যানবাহন মিলিয়ে কিন্তু প্রচুর গাড়ি অপেক্ষা করছে। এবং সকাল থেকেই এই যে সিএনজি চালক যারা রয়েছেন তারা বলছিলেন যে তারা যে পরিমাণ গ্যাস পাচ্ছেন সেখানে একটা উপজেলা তো দূরের কথা, বাড়ি পর্যন্ত তারা যেতে পারবেন কিনা
সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করছে। পাশাপাশি আপনি জানেন যে বাসাবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চল একটি এলাকা এবং এখানে প্রচুর শিল্প কারখানা, পোশাক থেকে শুরু করে ওষুধ শিল্প কারখানা রয়েছে। সেখানে তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে এবং অপেক্ষা করে আসলে এই যে ফিলিং স্টেশনটি 2-3 ঘন্টা পর পর 20 মিনিট করে বা 30 মিনিট করে কিছুটা গ্যাসের চাপ পায়, সেগুলো 50 থেকে 80 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এবং আজকে শুক্রবার ছুটির দিন থাকায় অনেক যাত্রী আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্ভোগ পোহাতে হচ্ছে, শিশু থেকে শুরু করে নারীদের। কেননা আজকে যেহেতু শুক্রবার অনেকে ব্যক্তিগত কাজে বেরিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এবং সেই গাড়িগুলো মোটামুটি ঘন্টা পর ঘন্টা ধরে আটকা পড়ে আছে, ব্যক্তিগত প্রাইভেট কারগুলো যেগুলো রয়েছে সেখানে যাত্রীরা আটকা পড়ে আছে। এখন এই মুহূর্তে আবার দেখতে পাচ্ছি যে 2-3 ঘন্টা পর আবারও গ্যাস দেওয়া শুরু হয়েছে, কিন্তু সেগুলো চাপ একেবারেই কম। সর্বোচ্চ যেটা আগেও বলছিলাম 60 থেকে 80 টাকা 100 টাকার মধ্যে পাচ্ছে। তবে যেটা বলছিলাম যে সবচেয়ে বেশি বিপাকের যারা রয়েছে অটো সিএনজি চালক, ড্রাইভার যারা রয়েছেন, যাত্রী যারা পারাপার হচ্ছেন, বেশি ভাড়া কিন্তু গুনতে হচ্ছে। বিভিন্ন উপজেলা এবং জেলা পর্যায়ে এই সিএনজি পেতে কিন্তু সবচেয়ে বেশি ভাড়াও কিন্তু গুনতে হচ্ছে। সব মিলিয়ে পুরো বিভাগের কথা যদি বলি মিম, যে গ্যাসের তীব্র সংকটে বাসাবাড়ি থেকে শুরু করে পরিবহন এবং শিল্প কারখানা একটা স্থবিরতা অবস্থা বিরাজ করছে এবং কবে নাগাদ এটি সমাধান হবে সেটিও কিন্তু তিতাস নিশ্চিত করে কিছু বলতে পারছে। আমরা যদিও জানি যে এলএনজি টার্মিনালের যে মহেশখালী রয়েছে সেখানে কারিগরি ত্রুটির কারণে কিন্তু এই সমস্যাটি দেখা দিচ্ছে। তো কবে নাগাদ কি সমাধান হবে এখন পর্যন্ত কিছু আমরা জানতে পারছি না। সব মিলিয়ে এই পরিস্থিতি ছিল ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন ইমতিয়াজ আহমেদ। এবারে যাব গাজীপুর ইফতেখারের কাছে। ইফতেখার, জানাবেন কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ এবং কি বলছে তিতাস কর্তৃপক্ষ? মিম 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু শিল্প অধ্যুষিত যে গাজীপুর, এই গাজীপুরে গ্যাস সংকট কিন্তু তীব্র আকার ধারণ করেছে এবং যতই দিন যাচ্ছে ততই কিন্তু আসলে সংখ্যা বাড়ছে। কারণ যেহেতু গাজীপুরের প্রায় ছোট বড় মিলিয়ে বৈধ যে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 2700 অধিক, অর্থাৎ এছাড়াও কিন্তু তালিকার বাইরেও কিন্তু অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে এই গাজীপুরে। সেই সকল শিল্প প্রতিষ্ঠানে কিন্তু গ্যাসের যে পরিমাণ চাহিদা থাকার প্রয়োজন সেই তুলনায় কিন্তু একেবারেই কিন্তু নগণ্য কিন্তু গ্যাস সরবরাহ করা যাচ্ছে, যে কারণে অনেক শিল্প প্রতিষ্ঠান কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি যে সিএনজি ফিলিং স্টেশন গুলো রয়েছে সেই সিএনজি ফিলিং স্টেশন গুলোতে কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে যানবাহনগুলোর দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই যানবাহনের দীর্ঘ সারি কিন্তু আজকেও কিন্তু আমরা দেখছি যে ছুটির দিন হওয়ার পরেও কিন্তু এই যে সিএনজি স্টেশন গুলো রয়েছে প্রত্যেকটি সিএনজি স্টেশনেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে যানবাহনের চালকরা এবং তারা যেটি বলছেন যে অন্যান্য দিনগুলোতে সিএনজি স্টেশন গুলোতে যানবাহনের চাপ বাড়তি থাকায় সেই সময় গ্যাস পেতে কিন্তু তাদেরকে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তবে সেই আজকে কিছুটা উন্নতি হয়েছে, কারণ আজকে যেহেতু অনেক শিল্প প্রতিষ্ঠান সাপ্তাহিক বন্ধ রয়েছে, যে কারণে আজকে কিছুটা সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ মিলছে এবং এই সিএনজি স্টেশনটিতে প্রতিদিন গড়ে কিন্তু 180 থেকে 200 পিএসআই গ্যাসের চাপ থাকার কথা রয়েছে। তবে আজকে এই সিএনজি স্টেশনটিতে চাপ রয়েছে 150 থেকে 160 পিএসআই, অর্থাৎ মোটামুটি স্বাভাবিক রয়েছে, যে কারণে কিন্তু যানবাহনগুলোতে কিছুক্ষণ সময় লাগলেও কিন্তু যানবাহনগুলো গ্যাস পাচ্ছেন এবং তারা এখান থেকে গ্যাস নিয়ে যাচ্ছেন। তবে তিতাসের সাথে আমরা কথা বলেছিলাম, তিতাস গ্যাস কর্তৃপক্ষ যেটি বলছেন যে টঙ্গী, গাজীপুর, মাওনা, শ্রীপুর মিলিয়ে প্রায় 590 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। সেই জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে এখন 360 মিলিয়ন ঘনফুট। এখানে কিন্তু প্রতিদিন কিন্তু ঘাটতি রয়েছে প্রায় 230 মিলিয়ন ঘনফুট এবং এই 230 মিলিয়ন ঘনফুটের যে ঘাটতি সেটি কিন্তু শিল্প প্রতিষ্ঠান সহ সিএনজি স্টেশন এবং বাসাবাড়ি সব জায়গায় কিন্তু এর প্রভাব কিন্তু পড়ছে এবং গত কয়েকদিন যাবৎ কিন্তু এই গ্যাস সংকটের কারণে কিন্তু একেবারেই যে বিপাকে পড়েছেন গাজীপুরের সিএনজি স্টেশন মালিক এবং হচ্ছে যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক রয়েছেন সবাই। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে গ্যাস সংকটের সবশেষ তথ্য। গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। রাজধানীর কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী। এক সপ্তাহেরও ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম, যা বিক্রি হচ্ছে 340 থেকে 400 টাকা কেজিতে। এছাড়া চাল আর ডিমের বাজারেও দাম কিছুটা বেড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের এমন দাম বাড়ায় বাড়তি চাপের মুখে সাধারণ মানুষ। এমদাদুল আজাদের প্রতিবেদন।
কাঁচামরিচের ঝাঁঝে যেন দিশেহারা রাজধানীর কাঁচা বাজার। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে প্রতি কেজি কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 340 থেকে 400 টাকা পর্যন্ত দরে। সরবরাহ ঘাটতির অজুহাতে হুট করে মরিচের এই দাম বৃদ্ধিতে বাজারে এসে রীতিমতো চমকে যাচ্ছেন ক্রেতারা। গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহ অনেক বেশি। গত সপ্তাহ ছিল 150, 160, আজকে চাইতেছে 320। 1500 টাকা পাল্লা আর খুচরা 320 টাকা। বর্ষার আগে আর এখন তফাৎ 50% বেড়ে গেছে। তরকারি যে কোনো তরকারি 70 টাকা 80 টাকা কেজি, সাধারণ মানুষ কিনে খাইতে পারতেছে না। কাঁচামরিচের ঝাঁঝের পর স্বস্তি নেই সবজির বাজারেও। হাত বাড়ালেই দেখা যায় দু একটি পদ ছাড়া প্রায় প্রতিটি সবজির কেজি এখন 70 টাকার উপরে। বাজারে সবচেয়ে বেশি চড়া বেগুন ও বরবটি, যা বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। আর বর্ষাকালীন সবজি কাঁকরোল কিংবা করলা 80 থেকে 90 টাকা। একমাত্র কাঁচা পেঁপে ছাড়া তুলনামূলক কম দামে মিলছে না অন্য কোনো সবজি। 70 টাকা নিচে কোনো তরকারি নেই, উপরে ছাড়া নিচে 70 টাকা নিচে। বেগুন আছে, বেগুন 100 টাকা, আপনার ঝিঙা আছে 60 টাকা 70 টাকা, পেঁপে আগের দামে আছে 30 টাকা। রান্নার এসব অনুষঙ্গের পাশাপাশি চড়া সুর ডিম ও চালের বাজারেও। কারওয়ান বাজারে ফার্মের মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে 48 টাকায়, আর ডজন নিলে দিতে হচ্ছে 140 থেকে 145 টাকা। অন্যদিকে বেড়েছে চিনিগুঁড়া চাল ও সরিষার তেলের দামও। প্যাকেট পোলাও চাল ছিল 190, এখন 230 টাকা। দাম বেশি খোলা পোলাও চাল, ভালো মানটা ছিল 130-40, এখন 180 টাকা। দাম বেশি সরষের তেল, যে 5 লিটার সরষের তেল বিক্রি করছি আমরা 1050, এখন 1200 টাকা। মাসখানেক ধরে মুরগির দামও কিছুটা বাড়তি। খুচরা বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। ব্রয়লার 180 থেকে 190 টাকা কেজি, সোনালী 320 থেকে 340 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরু 750 থেকে 800, আর খাসির মাংস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 1200 টাকা। আর আকাশ ছোঁয়া দাম দেশি মাছের বাজারেও। আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকা কেজি দরে। সোনালী মুরগি গত সপ্তাহে ছিল আপনার 280, আর বর্তমানে 310, আর খুচরা বাজার বিক্রি হচ্ছে 330-40। মাছ কিনতে যেয়ে দেখলাম সেখানে অনেক বেশি দাম। ব্যবসায়ীরা সরবরাহ ঘাটতির চিরাচরিত দোহাই দিলেও সাধারণ ক্রেতাদের প্রশ্ন, বাজারের এই লাগামহীন দামের লাগাম টানবে কে? দ্রুত মাঠ পর্যায়ে কঠোর তদারকি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না গেলে কাঁচামরিচ আর সবজির এই বাড়তি উত্তাপ সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও অসহনীয় করে ফেলবে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। এদিকে রাজধানী ঢাকার মতো কয়েকদিনের বৈরী আবহাওয়ায় দেশের অন্যান্য জায়গায়ও বেড়েছে সব ধরনের সবজির দাম। সবচেয়ে বেশি বাড়তি কাঁচামরিচের দাম। শুধু সবজিতেই নয়, একই সঙ্গে বেড়েছে মাছ, মাংস এবং ডিমের দরও। দিন দিন নিত্যপণ্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজশাহীতে সপ্তাহ ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা বাড়তি দামে। নগরীর মাস্টার পাড়া খড়খড়ি পাইকারি বাজারে দাম কিছুটা বাড়লেও খুচরা বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচ ও বেগুনের দাম। আগে কিন্তু আমি 1 কেজি, হাফ কেজি, যেটা কিন্তু হাফ কেজি সেটা কিনছে 1 পোয়া। ক্যারিং খরচ বেশি, ওই জন্য ওদের দাম একটু বেশি। স্বাভাবিক এই বৃষ্টি বাদল চলে গেলে স্বাভাবিক হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণে আমদানি করতে পারছি না, যদি আমদানি আবার হয়, উৎপন্ন হয়, তখন আবার দাম কমবে। সৈয়দপুরের বাজারেও কাঁচামরিচের ঝাঁঝ বিক্রি হচ্ছে 320 টাকা কেজিতে। টানা বৃষ্টির কারণে জমি থেকে ফসল তোলা যাচ্ছে না, ফলে বাজারে সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। অন্যদিকে হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। টানা ভারী বৃষ্টি ও সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম ও কক্সবাজারে প্রায় 150 কোটি টাকার গ্রীষ্মকালীন সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ায় দাম ঊর্ধ্বমুখী। 1 সপ্তাহ আগে 60 টাকার লাউ এখন 80 থেকে 90 টাকায় কিনতে হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। এছাড়া দাম বেড়েছে পটল, ঢেঁড়স, ঝিঙে এবং চিচিঙ্গার। এমনি 70 থেকে একটু কমে আসতে আছে, আরো বেশি সংগ্রহ হলে সবজি আর কম সম্ভাবনা আছে। বেগুন একটু দাম বাড়তে, বেগুন 160 টাকা, কারণ বেগুনটা এখন সিজন না, বৃষ্টিতে নষ্ট হয়েছে, সেটা এখন উৎপাদন হয় না। পাবনায় সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে কাঁচা বাজার। কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ায় প্রতি কেজি সবজির দাম বেড়েছে 20 থেকে 25 টাকা। সরবরাহ ভালো থাকার পরেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। 1 সপ্তাহ আগেও বাজার করেছি, অনেক কম ছিল দাম,
এখন অনেক দাম বেশি। বেশি দাম দিয়ে কিনে নিয়ে যে বেশি দাম বেচা যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। টাঙ্গাইলের বাজারে সপ্তাহ ব্যবধানে গরুর মাংস ও মুরগির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 20 টাকা পর্যন্ত। এছাড়াও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে, তবে প্রান্তিক পর্যায়ে মাংস আরও বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানান ক্রেতারা। নদীর আশেপাশে যে খামারি আছে এই খামারিগুলো মুরগি তারা ওড়া নাই, কারণ যে টান জায়গাগুলো আছে এই জায়গায় মুরগি আছে, এই জন্য আমদানি কমে, জন্য দাম বেশি। বেচাকেনি ঠিকই আছে, চাহিদা মানুষের চাহিদা যা তাই তো নিবই। সময়ের ব্যাপারে কিনে সময়ের কারণে যার পকেটে টেহা নাই তার কিনা হবো না। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। শায়লা নাজনীন, এখন। সরকারের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা থাকার পরেও দেশের চাঁদাবাজি দুর্নীতি কেন কমছে না, এমন প্রশ্ন তুলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়ও পরিবহন খাতে চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হয়নি, বরং তা আরও বেড়েছে। সরকারি দলের লোকজনই পরিবহন শ্রমিকদের হয়রানি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় গণভোটে জনগণের রায়কে সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, যারা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করে তাদের জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে এবং 70% মানুষের গণভোটের রায় নিশ্চিত করতে হবে। সমাজে ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠিত হয়তো নাই, বরঞ্চ অধিকার নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে, তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছে? সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিকতা বাংলাদেশকে আর কখনো ফ্যাসিবাদের স্বৈরাচার ফিরবে না এবং ফিরতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালে। সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, দুটি বিষয়ে দেশের জাতীয় ঐক্য আছে। একটি হলো ফ্যাসিবাদ ফিরে আসতে দেয়া হবে না, দ্বিতীয়টি হলো তাবেদারি রাষ্ট্র তৈরি হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন বেশ কিছু ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল, আমরা যেমন প্রত্যাশা করেছিলাম হয়তো সবকিছু হয়নি। এর মানে কিন্তু এটা নয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা দিয়ে তার আগে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদেরকে আমরা বাংলাদেশে জাস্টিফাই করব, সেই একটা ধারা, সেই একটা প্রবণতা কৌশলে চলছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এ সময় অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। জনগণের ক্ষতি করে হাউজিং ব্যবসা কোম্পানি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রাজধানীর মুগদা এলাকায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও বলেন, 5 বছরে 25 কোটি গাছ দেশের পরিবেশের আমূল পরিবর্তন করবে। বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশের সবুজায়ন করে নতুন প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গঠন করা হবে বলেও জানান তিনি। জনগণকে অত্যাচার করে এলাকার মানুষকে জিম্মি করে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, এটি আমরা মেনে নিতে পারি না, আমরা মেনে নিব না। জনগণের উপরে মাস্তানি করে, অত্যাচার করে, নির্যাতন করে যে নেতা হতে চাবে তাকে কোনোদিন অন্তত আমরা ঢাকা নয় নেতা হতে দিব না।
জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে বিকেল ৩টায় সিলেটের কোম্পানিগঞ্জে পথসভায় অংশ নেবেন দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা। কোম্পানিগঞ্জের পথসভা শেষে গোয়াইনঘাট এবং জৈন্তাপুরেও রয়েছে একই আয়োজন। তাদের পদযাত্রার আরও তথ্য জানাতে এই মুহূর্তে কোম্পানিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। যাচ্ছি গুলজারের কাছে। গুলজার, নেতাকর্মীদের পথসভাকে কেন্দ্র করে আজ কী ধরনের পরিস্থিতি রয়েছে সেখানে বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, আজকে পরিস্থিতি আসলে অনেকটা স্বাভাবিক। গতকালকে যে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছিল আজকে তার ছিটে ফুটেও নেই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এনসিপির যে পদযাত্রার অংশ হিসেবে আজকে সিলেটের যে কোম্পানিগঞ্জ উপজেলা এখানে তারা পথসভা করবেন। ইতিমধ্যে মঞ্চ স্থাপন করা হয়েছে। যদিও আনুষ্ঠানিক প্রোগ্রাম হচ্ছে বিকেল ৩টায়, হয়তো বা তার চেয়ে আর একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি পরিস্থিতি অনেকটা স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে সেই চেষ্টাই করা হবে। আমরা কোম্পানিগঞ্জ থানার যে অফিসার ইনচার্জ আছেন তাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে তাদের প্রস্তুতিটা কেমন। তারা বলছেন আর যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, যে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ করার যে অধিকার সেই অধিকার তারা নিশ্চিত করবেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকেও জানানো হয়েছে যে গতকাল রাতেই মূলত কানাইঘাটের তাদের সফল আয়োজনের পর আজকে তাদের যে 3টি কর্মসূচি, 3 জায়গায় কর্মসূচি রয়েছে, বিশেষ করে সিলেটের এই কোম্পানিগঞ্জে বিকেল ৩টায়, এটি শেষ করে তারা গোয়াইনঘাটে পদযাত্রা করবেন। গোয়াইনঘাটে সেখানে পথ সমাবেশ রয়েছে। তারপর গোয়াইনঘাট থেকে তারা সন্ধ্যা 7টায় জৈন্তাপুর উপজেলায় তাদের কর্মসূচি, রাজনৈতিক যে কর্মসূচি সেটি তারা পালন করবেন। তবে এর আগেই সকালে যেহেতু সিলেট অবস্থান করছিলেন এখানকার যারা স্থানীয় নেতাকর্মী সহ এনসিপির যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা সবাই ইতিমধ্যে কোম্পানিগঞ্জে এসে পৌঁছেছেন। হয়তোবা আনুষ্ঠানিক সময়ে যেটি আছে অর্থাৎ বিকেল 3টার দিকে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। তো আমরা যেটা দেখেছি যে গত 2-3 দিন তাদের এই পদযাত্রা নিয়ে যে নানান ধরনের আলোচনা বা ঘটনা সংগঠিত হয়েছিল তা আজকে না হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং নির্বিচ্ছিন্নভাবে তারা তাদের আয়োজন যাতে শেষ করতে পারেন এমন সব ব্যবস্থা আসলে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে কোম্পানিগঞ্জ থেকে এনসিপির আজকের যে পদযাত্রা সর্বশেষ তথ্য। ধন্যবাদ। সিলেটের কোম্পানিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন গুলজার আহমেদ। প্রকাশ্যে অস্ত্রের মহড়া, চাঁদাবাজি, গুলিবর্ষণ আর হত্যা চট্টগ্রামের সন্ত্রাসীদের হাতে অস্ত্রের ব্যবহার ধারণ করেছে ভয়াবহ রূপ। প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি আর খুনোখুনিতে আতঙ্কিত ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এরই মধ্যে একের পর এক অভিযানে উদ্ধার হচ্ছে দেশি বিদেশি অস্ত্র ও গুলি। প্রশ্ন উঠছে, বিদেশি এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে কোন পথে আসছে, কারা নিয়ন্ত্রণ করছে এই অবৈধ অস্ত্রের নেটওয়ার্ক? দেখুন কাজী মাহফুজের প্রতিবেদন। সম্প্রতি নগরীর বায়েজিদে নালা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় 1350টি বুলেট। বড় বুলেটগুলো AK-47 সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয়। যদিও পুলিশের দাবি এগুলোর কোনোটিই তাজা বুলেট নয়। আর্মি সহ অন্যান্য বাহিনীর ফায়ারিং প্র্যাকটিসের খালি খোসা ও সম্মুখ ভাগ। একই দিন বায়েজিদের খন্দকার পাড়ায় র্যাবের অভিযানে আমেরিকার তৈরি পিস্তল এবং পটিয়ার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে পাওয়া যায় আরও 4টি আগ্নেয়াস্ত্র। পরদিন হালিশহর এলাকায় টেপ মোড়ানো আরও 2টি বিদেশি পিস্তল ও বায়েজিদে বিদেশি অস্ত্রসহ 2 জনকে গ্রেফতার করে পুলিশ। এভাবে প্রতিদিনই দেশি বিদেশি অস্ত্র উদ্ধার হচ্ছে বন্দরনগরীতে। প্রশ্ন উঠছে, এত বিপুল অস্ত্রের উৎস কোথায়? কখনো চাঁদাবাজি, কখনো অস্ত্র হাতে মহড়া, কখনো ব্যবসা প্রতিষ্ঠান বা বসতঘরে হামলা করছে সন্ত্রাসীরা। এছাড়া দিনে দুপুরে সশস্ত্র মহড়া আর খুন খারাপি আতঙ্ক ছড়িয়েছে পুরো জনপদে। অস্ত্রধারী যারা সন্ত্রাসী আছে এদের বিরুদ্ধে আমাদের টলারেন্স 0। আমরা যে কোনো মূল্যে এদেরকে আইনের আওতায় আনার জন্য বদ্ধপরিকর। গোয়েন্দা সূত্র বলছে, পার্বত্য সীমান্ত ও মিয়ানমারের সীমান্ত ব্যবহার করে আসা অবৈধ অস্ত্রের চালান স্থানীয় সন্ত্রাসী ও গ্যাংগুলোর কাছে সরবরাহ করে কয়েকটি চক্র। গত 17 বছরে রাজনৈতিক ছত্রছায়ায়ও অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়েছে দাবি করে পুলিশ বলছে, গত 1.5 বছরে চট্টগ্রাম বিভাগে AK-47 সহ 1191টি অস্ত্র, 10,674টি গোলা বারুদ এবং 1,639টি রাইফেল উদ্ধার করেছে পুলিশ। এখানে অস্ত্র এবং অস্ত্রধারী হলো সবথেকে বড় নাম্বার 1 এনিমি। তো তাকে এবং তাদেরকে আমরা এখানে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে কোনোভাবেই থাকতে দিচ্ছি না। 1.5 বছরে চট্টগ্রাম মহানগর ও জেলায় অর্ধশতাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে, যার বেশিরভাগই প্রকাশ্যে গোলাগুলি।
অস্ত্রের এমন ছড়াছড়িতে আতঙ্কিত চট্টগ্রামের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। অস্ত্রের ঝনঝনানি, সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে আছি। রাষ্ট্র আমাদের কি দায়িত্ব নেয় সেদিকে তাকিয়ে আছি। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি অস্ত্র চোরাচালানের পথ বন্ধ করা না গেলে জননিরাপত্তা হুমকির পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এর প্রভাব ভয়াবহ হওয়ার আশঙ্কা সচেতন মহলের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। বান্দরবানের রুমা বগালেক ভিউ পয়েন্ট এলাকায় পাহাড়ি খাদ থেকে 2 পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম মোহাম্মদ জামির উদ্দিন এবং রোকাইয়া আক্তার। বৃহস্পতিবার রাত 11টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে 29 জুলাই রাত 11:30টার দিকে 6টি মোটরসাইকেলে করে মোট 10 জন পর্যটক ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে তারা বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে একটি মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যায় জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার। পরে তাদের খুঁজে না পাওয়া গেলে সন্ধ্যায় আর্মি ক্যাম্পে জানানো হয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে খোঁজাখুঁজির পর পাহাড়ের খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঢাকার বয়সকে 4 শতকে বেঁধে রাখা যাচ্ছে না। গবেষকরা তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বয়সটাকে 2.5 সহস্রে নিয়ে বেঁধে রাখতে চাইছেন। বুড়িগঙ্গা নিয়ে এই সময়কালে যত জল বয়ে গেছে, ঢাকার বিস্তারও হয়তো সেই তালে গড়িয়েছে চৌদিকে। সেই সাথে বদলেছে এই শহরের আড্ডা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মানচিত্র। একসময়ের নিঝুম গলি কিংবা উঠোনের আড্ডা আজ রূপ নিয়েছে ক্যাফে, কালচার আর ডিজিটাল প্ল্যাটফর্মে। নগর বিস্তৃতির আড়ালে স্মৃতির প্রদীপ আর মানবিক উষ্ণতা যখন ম্লান, তখনই শেকড়কে স্মরণের তাগিদ বিশিষ্টজনদের। আরো জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। মানুষের চেয়ে শহরের স্মৃতি বড়। একটা শহরের নিজস্ব স্মৃতি থাকে। বারান্দার খাঁজে, পুরান গলির দেয়ালে, কবিতার ছন্দে কিংবা আন্দোলনের উত্তাল স্লোগানে বেঁচে থাকে সেই ইতিহাস। 4 শতকের রূপ রূপান্তর ধারণ করে আজকের এই মহানগরী। মিষ্টি ষোলশ সেই গঙ্গাবড়ির তীরে জন্ম নেয়া মুঘল জাহাঙ্গীরনগর থেকেই এর শুরু। এরপর উত্তর দক্ষিণে বিস্তার ঘটিয়ে তুরাগ, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী পেরিয়ে ক্রমশ বড় হয়েছে এই শহর। দীর্ঘ বিস্তৃতির এই ঝলমলে আয়োজনে অনেকটাই ঢাকা পড়েছে প্রজন্মের চিরচেনা ঐতিহ্য। ঢাকার আসল শেকড় পুরান ঢাকায়। শাঁখারী বাজার, বাংলা বাজার, সূত্রাপুর, ওয়ারি আর গ্যান্ডারিয়ার অলিগলি ছিল সাংস্কৃতিক চর্চার আতুরঘর। সেখানকার সাহিত্য আড্ডা থেকেই উঠে এসেছেন বহু খ্যাতনামা বুদ্ধিজীবী। স্বাধীনতার আগে থেকেই প্রগতিশীল সাংস্কৃতিক ধারা নীরব সাক্ষী এই ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং। গুণী মানুষের পদচারণায় নিয়মিত মুখর থাকত যার প্রাঙ্গণ। তবে নগর প্রসারের সাথে বদলেছে কেন্দ্রস্থলও। এখন শাহবাগ শিল্পকলা ও বিশ্ববিদ্যালয় এলাকাকে ঘিরে তৈরি হয়েছে নতুন সাংস্কৃতিক রাজধানী। আমরা তো আমাদের জায়গায় আছি, কোনো কিছু পরিবর্তন আমরা করিনি। আমরা পুরাতনকে আঁকড়ে আছি। তো এখন ওই ওনাদের শাহবাগ কেন্দ্রিক আর বাংলা মোটর কেন্দ্রিক হওয়ার ওনাদের মনের কিছু পরিবর্তন হয়েছে, নাইতে আমরা তো একই জায়গায় আছি। একসময় কচিকাচার মেলার মতো সংগঠনগুলো ছিল শিশু কিশোরদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে অন্যতম ভরসা। গল্প বলা, আবৃত্তি, গান ও নাটকের মধ্য দিয়ে গড়ে উঠত নতুন প্রজন্মের ভিত। তবে আজকের প্রযুক্তি নির্ভর সেই জীবনে অংশগ্রহণমূলক চর্চার স্থবিরতা নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরা। ইস্টার্ন ক্লাবে নিয়মিত নাটক হতো এবং সেই নাটকে এবং এই দেশের শীর্ষস্থানীয় নাট্যকর্মী, চলচ্চিত্রকর্মীরা অভিনয় করত, পরিচালনা করত। এগুলো আমরা দেখেই বড় হয়েছি। সাংস্কৃতিক রুচিরও পরিবর্তন হয়েছে, রুচির সাথে সাথে জায়গারও পরিবর্তন হয়েছে, ব্যাপক হয়েছে, ব্যাপ্তিটা অনেক বেড়েছে। কয়েক লাখ মানুষের শহর থেকে আজ কোটি কোটি মানুষের মেগাসিটিতে রূপ নেওয়ার গল্প এটি। অনিয়ন্ত্রিত জনসংখ্যা চাপে হারিয়ে গেছে খোলা মাঠ, সংকুচিত হয়েছে মুক্ত আকাশ, আর এরই ধাক্কায় বদলে গেছে নগরবাসীর জীবনের স্বাভাবিক ছন্দ। প্রতিদিন আমাদের নাগরিকরা যেভাবে সাফার করছে, যেভাবে রাস্তাঘাটে চলাফেরা আমাদের করতে হচ্ছে, যেভাবে ঘন্টার পর ঘন্টা যানজটে সময় অপচয় হয়ে যাচ্ছে,
বসে থাকতে হচ্ছে, মানুষ ঠিকমতো তার কর্মস্থলে পৌঁছাতে পারছে না, ঠিকমতো বাড়িতে পৌঁছাতে পারছে না। আমার মনে হয় সব কিছু মিলিয়ে ঢাকা একটা শ্বাসরুদ্ধকর শহর হয়ে উঠেছে। এখানে শ্বাস ফেলা যায় না ঠিকমতো, এখানে আকাশ দেখা যায় না ঠিকমতো। কিন্তু সংস্কৃতি চর্চার জন্য, শিল্প চর্চার জন্য মুক্ত জায়গার খুব বেশি দরকার। নগরায়নে বাদশাদার সাধ্যকার, তবে কংক্রিটের এই বিস্তৃতির মাঝেও মানুষের প্রয়োজন কিছুটা মুক্ত হওয়া আর সাংস্কৃতিক আশ্রয়। ইট পাথরের বাইরেও শহুরে মানুষের প্রাণ টিকে থাক আড্ডা, শিল্পচর্চা আর মানুষের আত্মিক মেলবন্ধনে। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। বর্ষা বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত মাসে যেখানে আক্রান্ত হয়েছেন 192 জন, চলতি মাসেই সেই সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। চিকিৎসকদের আশঙ্কা, আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ডেঙ্গু এখন আর শুধু নগরের রোগ নয়, ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জেও। ফোরকান হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাবেন খালিদ সাইফুল্লাহ। বৃষ্টির জমে থাকা স্বচ্ছ পানিতে বাড়ছে এডিস মশার প্রজনন, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। কুমিল্লায় গত জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 192 জন। চলতি মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। বাসাবাড়ির ফুলের টব, পরিত্যক্ত পাত্র, নির্মাণাধীন ভবনের পানি জমে থাকা অংশ থেকে শুরু করে ডাবের খোসা কিংবা প্লাস্টিকের পাত্র, যে কোনো ছোট জলাধারই হতে পারে এ মশার প্রজননস্থল। যেখানে গ্যারেজে গাড়ি ভগ্নাবশেষ থাকে, পরিত্যক্ত টায়ার থাকে, এগুলোতে আমরা ম্যাক্সিমাম সময়টা পাইতেছি। হঠাৎ একদিন আমার খুব তীব্র মাথা ব্যথা ছিল। আবার আমি তখন ভাবছিলাম যে হয়তো কোনো ঘুমের কারণে একটু ঘুমালে ঠিক হয়ে যাবে, পরে কিন্তু দেখলাম না, হয়নি। পরে রাতে কেঁপে কেঁপে জ্বর আসছিল আর কি। দিনে শুইলে তো আর মশারি টাঙানো হয় না। শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও বাড়ছে এডিস মশার উপস্থিতি এবং ডেঙ্গু রোগী। তাই জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি বা রক্তপাতের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের আশঙ্কা, বর্ষার বাকি সময়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এটা হচ্ছে যে এখন এই ডেঙ্গুর এই মাইগ্রেশনটা কিন্তু ওটা গ্রাম অঞ্চলে চলে গেছে, কিন্তু এই জন্য আরও সতর্ক হতে হবে। গ্রাম অঞ্চলে বিস্তারের জন্য অনেক বেশি পরিমাণে আছে, অপশনগুলো বেশি আছে। আমাদের ডেঙ্গু কর্নার বলেন, আমাদের ডাক্তারদের মধ্যে যারা আছেন, আমাদের যারা মিড লেভেলের ডক্টররা আছেন, সবাই কিন্তু একটা প্রস্তুতির মধ্যে আছে। যদি আমাদের রান্নাঘর সংক্রমণ যদি বেশি বাড়ে, সেটা আমরা মোকাবিলা করতে পারবো। এডিসের প্রজননস্থল ধ্বংস না হলে নতুন করে জন্ম নেবে মশা, বাড়বে সংক্রমণের ঝুঁকি। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগর জুড়ে মশক নিধন কার্যক্রম জোরদারের কথা বলছে সিটি কর্পোরেশন। আমাদের সকলকে সচেতন হতে হবে, কোথাও যেন পানি জমা না থাকে, কোনো টায়ারের মধ্যে বা কোনো টপের মধ্যে দীর্ঘদিন যেন পানি জমা না হয়ে থাকে। একটু আমাদের আঙ্গিনা, বাড়ি ঘর, আমাদের আশপাশ এলাকাগুলো যেন আমরা পরিষ্কার রাখি। শহর পেরিয়ে এখন গ্রামেও মিলছে এডিস মশার প্রজননস্থল। তাই শুধু সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমের দিকে তাকিয়ে না থেকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। সহিংসতায় 3 জন নিহতের পর নেপালের তেরাই অঞ্চলের কয়েকটি জেলায় চলছে অনির্দিষ্টকালের কারফিউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। নির্বাচনে জিতে মার্চে ক্ষমতা গ্রহণের পর সচরাচর জনসম্মুখে না আসা বালেন্দ্র শাহ নীরবতা ভাঙেন বৃহস্পতিবার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অস্থিরতার কালো মেঘ সরাতে দেশবাসীর সহযোগিতা চান তিনি। নাগরিকদের অনুরোধ করেন যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার জন্য। ভারত সীমান্তের কাছে সুনসারি জেলায় গেল রোববার উত্তেজনার সূত্রপাত। পরে পরিস্থিতি সহিংস রূপ নিলে ভিড় ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে পুলিশ। এতে প্রাণ যায় 2 জনের। বৃহস্পতিবার পাশের সিরাহা জেলায় কারফিউ ভেঙে বিক্ষোভের সময় নিহত হয় আরেক ব্যক্তি। ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী।
ভারতের মুম্বাইয়ের কাছে মহারাষ্ট্রের ভিওয়ানজিতে একটি চারতলা ভবন ধসে নিহত হয়েছে কমপক্ষে 9 জন। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন অনেকেই। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীদের একটি দল। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে পাওয়ারলুম টাউনের বালাচি নগর এলাকায় কোহিনুর নামক এই ভবনটি একটি অংশ ধসে পড়েছে। ভবনটির প্রতি তলায় 12টি করে মোট 48টি রুম ছিল। তবে ঠিক কী কারণে এটি ধসে পড়েছে তা জানা যায়নি। তবে ভবনটি মেরামতের কাজ চলছিল বলে জানা গেছে। এর মধ্যে ভবনটিতে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে 32 শ্রমিকের প্রাণহানি হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার এই বিষয়ে বিবৃতি দিয়েছেন প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এতে বলা হয়, তাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই খনিতে কাজ করছিল 36 শ্রমিক। বিস্ফোরণের পর এ পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। তারপরও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে উদ্ধারকারীদের দল। জানা গেছে, গত বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী কুয়েটার নিকটবর্তী সুরাঞ্চের একটি কয়লা খনিতে ভয়াবহ এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে মিথেন গ্যাস জমে যাওয়ায় এই বিস্ফোরণ হয়েছে। গাজায় সম্পূর্ণ নিষ্ক্রিয়করণের বিষয়ে হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে বোর্ড অব পিস। এমন তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে কথা বলেন তিনি। ট্রাম্প আরও বলেছেন, নিষ্ক্রিয়করণ সম্পূর্ণ হলেই ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। পাশাপাশি এই চুক্তির মধ্য দিয়ে একটি নতুন ফিলিস্তিনি সরকার দ্বারা গাজা শাসিত হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও অভিহিত করেন তিনি। এদিকে চুক্তির সত্যতা স্বীকার করে হামাস বলেছে, তারা শিগগিরই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবে। এদিকে চুক্তি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ওয়েফার পর এবার ফিফার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মধ্য উত্তর আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ। ফলে বিশ্ব ফুটবলে নতুন করে শুরু হয়েছে টানাপোড়েন। বিস্তারিত জানাবেন ফারহান ইহসান। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে $2000 কোটি মূল্যের একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছে। প্রস্তাব অনুযায়ী এই প্রতিষ্ঠানের 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। ফিফার দাবি, এর মাধ্যমে সদস্য দেশগুলোর উন্নয়ন অনুদান উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে। তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী 2 কনফেডারেশন। এবার কনকাকাফের 41টি সদস্য দেশের প্রতিনিধিরাও বৈঠক শেষে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির দাবি, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের জন্য অস্বাভাবিকভাবে কম সময় দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর যথাযথ পর্যালোচনাও হয়নি। ফিফার দাবি, ভুল গণমাধ্যম প্রতিবেদনের কারণে এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সংস্থাটি স্পষ্ট করেছে, কেউ ফুটবল বিক্রি করছে না এবং ফিফার মালিকানা বা নিয়ন্ত্রণ হস্তান্তরের কোনো পরিকল্পনা নেই। প্রস্তাব অনুযায়ী ফিফার বাণিজ্যিক কার্যক্রম একটি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে, যা পুরোপুরি ফিফার মালিকানায় থাকবে। এর মাধ্যমে অর্জিত অতিরিক্ত আয় 211টি সদস্য সংস্থার মধ্যে ভাগ করে দেওয়া হবে। এছাড়া 2027 থেকে 2030 সাল পর্যন্ত প্রতিটি সদস্য সংস্থা $20 মিলিয়ন উন্নয়ন তহবিল পাবে। তবে এই প্রস্তাব কার্যকর হবে শুধুমাত্র সদস্য সংস্থাগুলোর সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেলে। আগামী 19 সেপ্টেম্বর ফিফার 211 সদস্য দেশের ভোটে নির্ধারিত হবে এই প্রস্তাবের ভবিষ্যৎ। তবে ওয়েফার পর কনকাকাফের বিরোধিতায় বিতর্কিত পরিকল্পনাটি পাশ করানো এখন ফিফার জন্য আরও কঠিন। ফারহান ইহসান, এখন। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।